হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউপিএসসি মিসলিনিয়াসের বিগত বছরের জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ 2011 সালে যে মিসলিনিয়াসের পরীক্ষা হয়েছিল সেখানে জিকে থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অলরেডি আমরা 5টা ক্লাস করে নিয়েছি, এটা 6 নম্বর ক্লাস। তোমরা ক্লাসগুলি করতে থাকো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন বিগত বছর এসেছে এবং কেমন ধরনের আসতে পারে, ঠিক আছে? তোমাদের আইডিয়া তৈরি হয়ে যাবে। দেখো কেমন ধরনের প্রশ্ন এসেছিল 2011 সালে। প্রথম প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বলো। তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো যে শেষ মৌর্য সম্রাট কে ছিলেন। সঠিক উত্তর কি হবে? অপশন বি, বৃহদ্রহ। বৃহদ্রথ ছিলেন হচ্ছে মৌর্য বংশের শেষ সম্রাট। ওকে। 185 খ্রিস্টপূর্বাব্দে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ বংশের কিন্তু সূচনা করেছিলেন। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, বলবন। গিয়াসুদ্দিন বলবন নিজেকে জিল ই ইলাহি বা ঈশ্বরের ছায়া বলে কিন্তু মনে করতেন এবং রাজপথে তিনি দৈব সত্ত্বে বিশ্বাসী কিন্তু তিনি ছিলেন। নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বীরবল। 1582 সালে মুঘল সম্রাট আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন। তার হিন্দু মন্ত্রী বীরবল প্রথম এই ধর্মমত কিন্তু গ্রহণ করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, লর্ড ওয়েলেসলি। কত সালে? 1798 সালে এই নীতি তিনি প্রবর্তন করেন। হায়দ্রাবাদের নিজাম কিন্তু এই নীতি প্রথম গ্রহণ করেছিলেন। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, মেগাস্তিনিস। গ্রিক সম্রাট সেলুকাসের দূত মেগাস্তিনিস মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং তার অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই ইন্ডিকা এই গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন। রিপিটেড হয়েছে প্রশ্নটা। হুম। আরো কিছু তথ্য জেনে নাও তোমরা, ঠিক আছে? ফাই হেন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, ঠিক আছে? তার লেখা বইটার নাম কি? ফুকো কিং। হিউয়েন সাং তিনি এসেছিলেন কার সময়? হর্ষবর্ধনের সময়। তার লেখা বইটার নাম কি? সি ইউকি। মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব কিন্তু পাস হয়, যেখানে প্রথমবার মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র পাকিস্তানের দাবি কিন্তু তোলা হয়। এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কে? এ কে ফজলুল হক। সমর্থন করেছিলেন কে? চৌধুরী খালিকুজ্জামান। বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, খ্রিস্টপূর্ব 563 অব্দে। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 563 অব্দে নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে কিন্তু জন্মগ্রহণ করেন। তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, যা পালি ভাষায় কিন্তু রচিত। সূর্যের নিকটতম গ্রহ হলো কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, বুধ। সূর্য থেকে দূরত্ব ক্রমানুসারে গ্রহগুলো হলো কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সেই অনুযায়ী বুধ হচ্ছে কি পৃথিবী বলছিস, বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছে কিন্তু অবস্থিত। বার্গ শূন্ড বাগ্র শুন্ড কথাটি জড়িত আছে কিসের সঙ্গে? বলো। যে বাঘশুণ্ড। সঠিক উত্তর কি হবে? অপশন সি, হিমবাহের কার্যাবলীর সঙ্গে। হিম যখন পাহাড়ের গা বেয়ে নামতে শুরু করে তখন পাহাড়ে স্থির বরফ ও সচল হিমবাহের মধ্যে যে গভীর ফাটল সৃষ্টি হয় তাই কি বলা হয়? বার্গশুণ্ড। এটি পর্বত আরোহীদের জন্য কিন্তু বেশ বিপজ্জনক।
পৃথিবীর অপসূর অবস্থান ঘটে কখন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে চৌঠা জুলাই। চৌঠা জুলাই বা 4ই জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে কি বলা হয়? অপসূর বলে। অন্যদিকে 3রা জানুয়ারি এই দূরত্ব কিন্তু সবচেয়ে কম হয়, একে কি বলা হয়? অনুসূর বলা হয়। ঠিক আছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান ডি, অরুণাচল প্রদেশ। উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল অর্থাৎ নেফা, যাকে আমরা কি বলি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, 1972 সালে কেন্দ্রশাসিত অঞ্চল এবং 1987 সালে পূর্ণাঙ্গ রাজ্যে কিন্তু পরিণত হওয়ার পর অরুণাচল প্রদেশ নামে কিন্তু পরিচিত হয়। ঠিক আছে। আগে নেফা ছিল, তারপরে পরবর্তীকালে 1987 সালে পূর্ণাঙ্গ রাজ্যে কিন্তু পরিণত হয় কে? অরুণাচল প্রদেশ। রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলা হয় কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, মরুস্থলী। রাজস্থানের চরম বালুকাময় ও উদ্ভিদহীন মরু অঞ্চলকে মরুস্থলী বলা হয়। এর পূর্ব দিকে অবস্থিত কি অল্প বালুকাময় অঞ্চলকে বাগার বলে, এবং বাগার অঞ্চলের পশ্চিম অংশে অবস্থিত প্লাবনভূমিকে কি বলা হয়? রোহি বলে। ভারতে সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপর সবচেয়ে প্রভাবশালী? সঠিক উত্তর কি হবে? অপশন বি, গম। 1960-এর দশকে ভারতে সবুজ বিপ্লবের ফলে উন্নত বীজের কিন্তু ব্যবহারে গমের উৎপাদন কিন্তু সবচেয়ে বৃদ্ধি পায়। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের এর কিন্তু প্রভাব সর্বাধিক ছিল। এলবুর্জ ও জ্যাগ্রসের মধ্যে অবস্থিত কি, মানে কোন মালভূমি? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ইরানের মালভূমি। পশ্চিম এশিয়ায় অবস্থিত এলবুর্জ এবং জাগ্রস পর্বতের মাঝখানে বিস্তৃত মালভূমিটি হচ্ছে ইরানের মালভূমি। কোন রাজ্যে ভারত সরকার জৈতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত করেছে? সঠিক উত্তর কি হবে? অপশানে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার জৈতাপুরে ফ্রান্সের সহায়তায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কিন্তু পরিকল্পনা করা হয়েছে। জেনসেম কি? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান বি, মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় হচ্ছে পরিধান। জেনসেম হলো মেঘালয়ের খাসি উপজাতি মহিলাদের ঐতিহ্যবাহী একটি পোশাক। সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশান সি, কারাকোরাম রেঞ্জ। সিয়াচেন হিমবাহ ভারতের বৃহত্তম হিমবাহ, 76 কিমি যার দৈর্ঘ্য, যা কারাকোরাম পর্বত শ্রেণীতে কিন্তু অবস্থিত। অন্যদিকে গঙ্গোত্রী, যমুনোত্রী হিমবাহ হিমালয়ান রেঞ্জে কিন্তু অবস্থিত। ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে ইন্দো পাক বর্ডার। এটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত ভারত পাকিস্তান সীমান্ত পথ, এবং ইন্দো বাংলাদেশ, এটি কোথায় অবস্থিত? এটি পাঞ্জাবে অমৃতসরে অবস্থিত ভারত ও পাকিস্তানের হচ্ছে সীমান্ত পথ। আর কিছু তথ্য আমরা জেনে নিই যে ইন্দো বাংলাদেশ বর্ডার, এখানে কি আছে? 3 বিঘা করিডোর রয়েছে। ইন্দো শ্রীলঙ্কা বর্ডার, এখানে কি রয়েছে? অ্যাডামস ব্রিজ বা রাম সেতু রয়েছে। এবং ভারত অরুণাচল বা চীন বর্ডার, যেখানে কি রয়েছে? ম্যাকমোহন লাইন কিন্তু রয়েছে। ঠিক আছে। তুঙ্গভদ্রা যার উপনদী তা হলো কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে কৃষ্ণা নদী। তুঙ্গভদ্রা ছাড়া কি ভীমা, মুসি, কয়না এগুলো হচ্ছে কি কৃষ্ণা নদীর হচ্ছে উপনদী। কয়টি বা কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া আছে? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশন বি, 10টি। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে চতুর্থ অধ্যায়ে পার্ট 4 এর তে 10টি মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়। কিন্তু বর্তমানে কিন্তু 11টি কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে, এটা মনে রাখবে, কারণ এখানে 11 অপশন নেই বলে। তাই 2002 সালে
ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার সুযোগ দেওয়ার যে বিষয়টি, সেটা 11তম কর্তব্য হিসেবে কিন্তু যুক্ত করা হয়েছে। সংবিধানে কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হতে পারে? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন সি 32 নম্বর ধারা। এই ধারার অধীনে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য কিন্তু রিট জারি করতে পারেন। 226 নম্বর ধারায় কি আছে? হাইকোর্ট, মানে হাইকোর্টে আমরা মৌলিক অধিকারের জন্য কিন্তু আবেদন করতে পারি। 5 নম্বর ধারায় নাগরিকত্ব সম্পর্কিত। 356 নম্বর ধারা কি আছে? রাষ্ট্রপতি শাসনে কিন্তু জারি করার কথা বলা রয়েছে। ঠিক আছে। সংবিধানে কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে 355 নম্বর ধারা। এটি কেন্দ্রের দায়িত্বে, যাতে প্রতিটি রাজ্যে বাহ্যিক আক্রমণ অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে নিরাপদ থাকে। 359 নম্বর ধারা। ঠিক আছে, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখা হয়। 360 নম্বর ধারা আর্থিক জরুরি অবস্থা। টোটাল তিনটে জরুরি অবস্থা। ঠিক আছে, কি কি তোমরা সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে, ধারাগুলো যে তিনটে যে আমাদের জরুরি অবস্থা রয়েছে, যেটা রাষ্ট্রপতি ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে তিনটে জরুরি অবস্থার জন্য, সেটা তোমরা কি কি এবং কত নম্বর ধারা সেটা তোমরা কমেন্টে জানাবে। একটা তো বলেই দিয়েছি, 360 নম্বর আর্থিক জরুরি অবস্থা। বাদ এগুলো কমেন্টে জানাবে, যদিও এগুলো আমরা আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি। চলো দেখি পরের প্রশ্ন। সংবিধানে কোন সংশোধনে নবম তফসিল সন্নিবেশিত রয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশানে প্রথম সংশোধন। ঠিক আছে, 1951 সালে সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে জমিদারি প্রথা বিলোপ ও ভূমি সংস্কার সংক্রান্ত আইনের সুরক্ষার জন্য নবম তফসিল যুক্ত করা হয়েছে। সংবিধানের 25 নম্বর ধারায় কি বলা আছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি ধর্মীয় অধিকার কথা বলা হয়েছে। ঠিক আছে, বা ধর্মীয় স্বাধীনতা অধিকারের কথা কিন্তু বলা রয়েছে। ভারতীয় সংবিধানে 25 থেকে 28 নম্বর ধারায় কিন্তু ধর্মীয় স্বাধীনতা যে অধিকার, সেটা কিন্তু বর্ণিত আছে। 25 নম্বর ধারায় প্রতিটি নাগরিকদের নিজেদের পছন্দ মতো ধর্মগ্রহণ, পালন এবং প্রচারের অধিকারের কথা কিন্তু সেখানে নিশ্চিন্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? অপশানে 6টি। বর্তমানে সংবিধানে 6টি কিন্তু মৌলিক অধিকার আছে। কি কি রয়েছে? সাম্যের অধিকার, ধারা কত? 14 থেকে 18 নম্বর ধারা মধ্যবর্তীতে। তারপর কি রয়েছে? স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারায়। তারপরে শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 নম্বর ধারায়। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারায়। এবং সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নম্বর ধারায়। এবং 6 নম্বর অধিকারটি কোনটি? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, এবং এটাও জেনে রাখো যে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে কিন্তু বাদ দিয়ে বর্তমানে কিন্তু এটি একটি সাধারণ আইনি অধিকারে, অর্থাৎ ধারা 300 এতে কিন্তু একে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, সম্পত্তি অধিকার কিন্তু বাদ দেওয়া হয়েছে, সেটা এখন হয়ে গেছে কি? আইনি অধিকার, মৌলিক অধিকার কিন্তু নয়। চলো দেখি পরের প্রশ্ন। কি বলছে? 220 ভোল্ট 60 ওয়াট বাতি রোজ 5 ঘন্টা করে 10 দিন জ্বালানো হলো। প্রতি ইউনিটের 1 কিলো ওয়াট আওয়ার এর জন্য কি কত টাকা দিয়েছে? প্রতি ইউনিটের জন্য 3.5 টাকা দিতে হলে, বা 3 টাকা 50 টাকা দিতে হলে মোট কত টাকা খরচ হবে? তাহলে আমরা কিভাবে করবো এটা? তোমরা করার চেষ্টা করো। দেখো কি কি বলে দিয়েছি আমাকে। আমাকে বলে দিয়েছে যে ভোল্ট কত, 220 ভোল্ট, 60 ওয়াট, 5 ঘন্টা করে 10 দিন জ্বালানো হয়েছে। ঠিক আছে, এবারে ক টাকা করে ইউনিট? 3.5 টাকা করে। এটা কিভাবে করবো? যে একটি বাতির শক্তি খরচ, ঠিক আছে, 10 দিনে ওয়াট ইন্টু, মানে প্রথম তো আমাকে কি করতে? ইউনিটটা বের করতে হবে, যে টোটাল কত ইউনিট হচ্ছে সেটা তো বের করতে হবে, তাই না? তাই তো। এবার দুটি ভোল্টের আছে, হ্যাঁ, দুটি বাতি। তো আগে একটা বাতির বের করি, যে 10 দিনে সে কত করছে। তাহলে ওয়াট
ইন্টু আওয়ার ইন্টু ডে বাই হচ্ছে 1000, এইটা হচ্ছে ফর্মুলা, এটা কিন্তু মনে রাখবে তোমরা। ঠিক আছে, তাহলে কত ওয়াট? 60 ওয়াট বলে দিয়েছি এখানে। ওকে, 60 ওয়াট ইন্টু হচ্ছে কি আওয়ার, কত ঘন্টা? 5 ঘন্টা করে। ঠিক আছে, এবারে কতদিন? 10 দিন বাই হচ্ছে 1000। ঠিক আছে, শূন্য শূন্যগুলো কেটে দিই, দুটো শূন্য কেটে গেল। 5 দুগুণে 10, 2 তিনে 6, মানে কত দাঁড়ালো? 3 ইউনিট। ঠিক আছে, 3 ইউনিট হচ্ছে কি একটা বাল্বের, তাহলে দুটি বাল্ব বা বাতির হলে তাহলে কত ইউনিট হবে দুটি বাল্বের? তাহলে 3 দুগুণে কত? 6 ইউনিট। তাহলে 6 ইউনিট যদি 3.5 টাকা করে হয় তাহলে কত টাকা হবে? 21 টাকা হবে। ঠিক আছে, সঠিক উত্তর কি? অপশন বি, 21 টাকা। বুঝতে পেরেছো? দেখো পরের প্রশ্ন দেখো, পারদকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয়? তার কারণ হিসেবে নিচে 4টি উক্তি দেওয়া আছে। নিচের উক্তিগুলির মধ্যে কোনটি ভুল বলা হয়েছে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, পারদের আপেক্ষিক তাপ কিন্তু খুব বেশি। ঠিক আছে, এটি ভুল কেন? এটি ভুল, তার কারণ কি? ঠিক আছে, কারণ পারদের আপেক্ষিক তাপ কিন্তু খুব কম। কারণ এটা ভুল, এটা ভুল, এটা বুঝতে পেরেছো? এই কারণে খুব সামান্য তাপ গ্রহণ করলে কিন্তু পারদের উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায় এবং থার্মোমিটারের পাঠ কিন্তু নিতে সুবিধা হয়। বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক, কারণ পারদ হচ্ছে তাপের সুপরিবাহী একদম। পারদ কাঁচের গায়ে কিন্তু লেগে থাকে না, একদম সত্যি এটা। ঠিক আছে, তাপমাত্রা সমানভাবে বাড়লে পারদের আয়তন কিন্তু সমানভাবে বাড়তে থাকে, এটাও কিন্তু সত্যি, আমরা জানি। কারণ আমরা যখন জ্বর মাপি তখন আমরা দেখি টেম্পারেচার অনুযায়ী কিন্তু কি হয়, পারদটা বাড়তে থাকে, আয়তন সে বাড়ে এবং সে কিন্তু পারদের কাঁচের গায়ে কিন্তু সে লেগে থাকে না। ঠিক আছে, এবং সে তাপের হচ্ছে সুপরিবাহী। ওকে, পারদের আপেক্ষিক তাপ কিন্তু খুব বেশি এটা নয়, আপেক্ষিক তাপ হচ্ছে খুব কম। দেখো পরের প্রশ্ন দেখো, কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায়, কি বোঝায় বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, বস্তুর অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তি হচ্ছে সমষ্টিকে বোঝায়। কোন বস্তুর ভেতরে অণু বা পরমাণুগুলির বিশৃঙ্খল গতির জন্য সৃষ্ট যে গতিশক্তি এবং তাদের পারস্পরিক বলের জন্য সৃষ্ট স্থিতিশক্তির যোগফলকে কিন্তু ওই বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলা হয়। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? এই রাশি থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। ঠিক আছে, আমি এই এককের কিন্তু রাশি এবং এককের কিন্তু ক্লাস কিন্তু করিয়েছি তোমরা, সেখানে তোমরা ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, প্রতিসারাঙ্ক। ঠিক আছে, প্রতিসারাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিউ দিয়ে। কোন মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ, যাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, এবং ওই নির্দিষ্ট মাধ্যমের আলোর বেগের, শূন্য মাধ্যমে আলোর বেগ এবং নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, যাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, তার হচ্ছে অনুপাত, অর্থাৎ মিউ সমান হচ্ছে সি বাই ভি। যেহেতু এটি কি, এটি দুটি সমজাতীয় রাশি, যেমন কি রাশি অর্থাৎ বেগ, একটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং নির্দিষ্ট মাধ্যমের হচ্ছে আলোর বেগের হচ্ছে অনুপাত। তাই এর কোনো এক, মানে এর কিন্তু কোনো একক বা কিন্তু মাত্রা নেই, কারণ এটা জাস্ট অনুপাত মাত্র। ওকে, দুটি সমজাতীয় রাশির। আয়তনের একক হলো কি? ঘনমিটার। ঠিক আছে, সেটা আমরা জানি, আয়তন একক কি? মিটার কিউব। ওকে, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কিন্তু একক মাত্রা নিয়ে কিন্তু পড়েছি আমরা। ঠিক আছে, তোমরা যদি না দেখে থাকো ক্লাসটা অবশ্যই দেখে নিও। গতিশক্তির একক হলো কি? জুল। ওকে, পরে আবার আমরা কি সায়েন্সের ক্লাসগুলো ডিটেলসে আবার করব। চলো দেখি পরের প্রশ্ন দেখো, একটি ধাতুর 4টি বিভিন্ন মাত্রার তারকে একই ভার দ্বারা টান দেওয়া হলো, এদের মাত্রাগুলি নিম্নরূপ, কোনটি দৈর্ঘ্য বা কোনটি দৈর্ঘ্যে বেশি প্রসারিত হবে এদের মধ্যে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, যে 400 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 0.5 মিমি হচ্ছে ব্যাস। কেন হবে? এর ব্যাখ্যা করতে গেলে আমাদের জানতে হবে কি, ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডুলাসের হচ্ছে ফর্মুলা জানতে হবে, যে y ইকুয়াল টু এফ ইন্টু এল, এ এ ইন্টু ডেল্টা ইন্টু এল, যেখানে ডেল্টা এল হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে প্রসারণ। এই ডেল্টা এল সমান হচ্ছে সূত্র অনুযায়ী হচ্ছে এফ এল বাই এ ইন্টু ওয়াই। ঠিক আছে, আর ডেল্টা এল এর সঙ্গে কিন্তু এল বাই হচ্ছে ডি স্কোয়ার, এটা হচ্ছে ব্যস্ত মানে সমানুপাতিক। যেহেতু ভার হচ্ছে এফ আর হচ্ছে উপাদান হচ্ছে ওয়াই একক। এই ডিটা সঠিক কেন? কারণ এক্ষেত্রে কি হয়, যে দৈর্ঘ্য এল সবচেয়ে বেশি এবং ব্যাস কিন্তু সবচেয়ে কম, তাই কিন্তু এর প্রসারণ সর্বাধিক হবে। এইটা জাস্ট জেনে রাখো, পরে আমরা ডিটেলস ক্লাসে কিন্তু এগুলো আলোচনা করব। ঠিক আছে,
কারণ দেখো পরের প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন। গ্লিসারিন তরলে প্রতিসারাঙ্ক হচ্ছে μ1, এর মধ্যে একটি কাঁচের দণ্ড যার প্রতিসারাঙ্ক হচ্ছে μ2 ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি এদের মধ্যে বলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি অপশন সি, যে μ1 সমান হচ্ছে μ2। ওকে, কি কারণ কি? যখন কোনো বস্তুর প্রতিসারাঙ্ক তার চারপাশের মাধ্যমের প্রতিসারাঙ্কের সমান হয়, তখন আলোকরশ্মি বিভেদ তলে প্রতিফলিত বা প্রতিসৃত কিন্তু হয় না, ফলে বস্তুটি কিন্তু অদৃশ্য হয়ে যায়। এখানে গ্লিসারিন ও কাঁচের প্রতিসারাঙ্ক কিন্তু সমান হওয়ায় কাঁচটি কিন্তু আর দেখা যায় না। বুঝতে পেরেছো? হ্যাঁ, একটু জেনে রেখো, পরে আমরা প্রতিসারাঙ্ক আলো নিয়ে পড়বো আমরা, তখন কিন্তু এগুলো আরো সুন্দর করে ক্লিয়ার করে দেবো। চলো দেখি পরের প্রশ্ন। নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, 5টি। নাইট্রোজেন প্রধানত 5টি অক্সাইড কিন্তু গঠন করে। এক কি? নাইট্রাস অক্সাইড, যাকে আমরা সংকেত কি N2O লাফিং গ্যাস, নাইট্রোজেন ট্রাই অক্সাইড N2O3, নাইট্রোজেন পেন্ট অক্সাইড N2O5, নাইট্রিক অক্সাইড NO, আর নাইট্রোজেন টেট অক্সাইড হচ্ছে N2O4। পরীক্ষায় যেটা আসে কি নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাসের সংকেত, ঠিক আছে, এটা জেনে রেখো N2O। একক যে অ্যাসিড, ওকে, গোল্ড বা সোনাকে দ্রবীভূত করতে পারে তা হলো কোনটি বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি, সেলেনিক অ্যাসিড। আবার কোথাও কিন্তু অম্লরাজ বা অ্যাকুয়ারিজা কিন্তু রয়েছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা আমাদের জানতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, সেটা জানো আগে। দেখো অম্লরাজ, অ্যাকুয়ারিজিয়া একটি, এটি হচ্ছে কি 1 ভাগ হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3, এবং 3 ভাগ হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা পরীক্ষা আসে, অর্থাৎ HCl এর হচ্ছে মিশ্রণ। পরীক্ষা আসে যে অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজ এটা হচ্ছে কার সংমিশ্রণ? 1 ভাগ হচ্ছে নাইট্রিক অ্যাসিড অর্থাৎ হচ্ছে কি HNO3, এবং 3 ভাগ হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl এর হচ্ছে মিশ্রণ। সোনা বা প্লাটিনামের মতো যেসব ধাতুগুলো রয়েছে, বর ধাতু বা নোবেল যে মেটাল, সেগুলো গলাতে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি এই অম্লরাজ। তবে কিন্তু এটি কোনো অ্যাসিড নয়, এটি বরং একটা কি মিশ্রণ, ঠিক আছে। যার কারণে কিন্তু আমরা অপশন ডি কে কিন্তু নিতে পারি আবার না পারি, কারণ এখানে অ্যাসিড বলেছে। এবার পরে পরে কি আছে? সেলেনিক অ্যাসিড H2SeO4, এটি একটি কিন্তু একক অ্যাসিড হিসেবে আমরা কিন্তু জানি এটা। তবে গরম বা গাঢ় সেলেনিক অ্যাসিড কিন্তু সোনাকে দ্রবীভূত করতে কিন্তু সক্ষম। সাধারণত কি হয়, এই যে আমার যে অপশন দেওয়া রয়েছে সেখানে সেখানে কিন্তু সঠিক উত্তর কি হবে, যে প্রযুক্তিগতভাবে কিন্তু এই সেলেনিক অ্যাসিডটা কিন্তু সঠিক হবে, ঠিক আছে। এবারে বিক্রিয়া বা অম্লরাজ, এটা একটু জেনে নিই। অম্লরাজে উৎপন্ন যে জাইমান ক্লোরিন যা সোনার সাথে বিক্রিয়া করে দ্রবণীয় গোল্ড ক্লোরাইড বা যে ক্লোরো অরিক অ্যাসিড কিন্তু তৈরি করে, এটা জেনে রাখো। তাহলে কিন্তু অ্যাসিড বললে কিন্তু সেলেনিক অ্যাসিড, আর যদি এটা না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর হবে। চলো, রেকটিফাইড স্পিরিট নিম্নলিখিত কাদের মিশ্রণ বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, 95% ইথানল প্লাস হচ্ছে জল। রেকটিফাইড স্পিরিট এটি হলো কি ইথাইল অ্যালকোহল বা ইথানল ও জলের একটি নির্দিষ্ট হচ্ছে মিশ্রণ। এতে সাধারণত 95% থেকে 95.6% ইথানল এবং বাকি অংশ 4% থেকে 5% কিন্তু জল থাকে। এটি পাতন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পাওয়া যায়। নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, ক্রায়োলাইট। ঠিক আছে, ক্রায়োলাইটের সংকেত কি Na3Al F6। এতে কিন্তু কোনো অক্সিজেন পরমাণু কিন্তু থাকে না। কিন্তু বাদবাকি বক্সাইট, এখানে দেখো অক্সিজেন পরমাণু রয়েছে, তাই না, অক্সিজেন আছে। ডলোমাইট, এর সংকেতে দেখো এখানে অক্সিজেন রয়েছে, তাই না। তারপর হচ্ছে কি এপসাম লবণ, এখানেও কিন্তু অক্সিজেন কিন্তু রয়েছে, ঠিক আছে। চলো দেখি পরের প্রশ্ন। পটাশিয়াম ফ্লোরোসায়ানাইড এর সাথে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকলেট এর রঙের অধক্ষেপ হচ্ছে তৈরি করবে বা দেবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি হচ্ছে কোপার 2+, ঠিক আছে। কোপার এই যে আয়নটা,
এই যে 2+ আয়ন পটাশিয়াম ফ্লোরোসায়ানাইড, ঠিক আছে, এর সাথে হচ্ছে বিক্রিয়া করে হচ্ছে কপার ফেরোসায়ানাইড, এইটা হচ্ছে উৎপন্ন করে। এর হচ্ছে কি চকলেট বা তামাটে লাল রঙের কিন্তু অধক্ষেপ তৈরি করে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে বিক্রিয়ার ফর্মুলা। আমরা পরে বিক্রিয়া-ফিক্রিয়া নিয়ে আলোচনা করব। তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, দেখো পরের প্রশ্ন দেখো। গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপারের সহযোগে বাদামি বাষ্প উৎপন্ন করে না এবং লঘু অবস্থায় সিলভার নাইট্রেট দ্রবণে সহযোগে দইয়ের মতো সাদা অধক্ষেপ হচ্ছে উৎপন্ন করে। এই অধক্ষেপ অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্য কিন্তু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়। অ্যাসিডটি হলো কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ কি HCl। ঠিক আছে। সিলভার নাইট্রেট পরীক্ষা। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড HgCl এ দইয়ের মতো কিন্তু সাদা অধক্ষেপ কিন্তু তৈরি করে। দ্রাব্যতা, এই সাদা অধক্ষেপটি অতিরিক্ত অ্যামোনিয়া হাইড্রোক্সাইডে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু নাইট্রিক অ্যাসিডে কিন্তু অদ্রবণীয় থাকে। কপারের সাথে বিক্রিয়া, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করে কোনো বাদামি বাষ্প কিন্তু উৎপন্ন করে না, যা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে ঘটে। চলো দেখি পরের প্রশ্ন। কোন মৌলটি উভয়ধর্মী অক্সাইড গঠন করে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি হচ্ছে অ্যান্টিমনি। অ্যান্টিমনি, যার সংকেত হচ্ছে Sb, একটি ধাতুকল্প অর্থাৎ মেটালয়েড। এর অক্সাইডগুলি কি কি রয়েছে এখানে? অম্ল ও ক্ষার উভয়ের সাথে কিন্তু বিক্রিয়া করতে পারে, তাই এটি কিন্তু উভয়ধর্মী অক্সাইড গঠন করে। সোডিয়াম ক্ষারীয় অক্সাইড এবং ফসফর হচ্ছে কি একটি হচ্ছে আম্লিক অক্সাইড কিন্তু গঠন করে। পরের প্রশ্ন দেখো। কোন যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন হচ্ছে ধারণ করে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি হচ্ছে KCN। ঠিক আছে। KCN মানে কি হচ্ছে পটাশিয়াম হচ্ছে সায়ানাইড। এই যৌগটিতে হচ্ছে আয়নীয় অর্থাৎ তড়িৎযোজী এবং সমযোজী উভয় ধরনের কিন্তু বন্ধন থাকে। পটাশিয়াম আয়ন K+ আয়ন এবং সায়ানাইড আয়ন হচ্ছে Cn- এর মধ্যে হচ্ছে তড়িৎযোজী হচ্ছে বন্ধন কিন্তু গঠিত হয়। আবার সায়ানাইড মূলকের ভেতরে কিন্তু কার্বন এবং নাইট্রোজেন পরমাণুগুলি নিজের মধ্যে কিন্তু ইলেকট্রন ভাগ করে নিয়ে সমযোজী ত্রিবন্ধন, ঠিক আছে, এটা কিন্তু তৈরি করে। অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, যেমন CH4 মিথেন, H2 হাইড্রোজেন, শুধুমাত্র হচ্ছে কি সমযোজী বন্ধন কিন্তু থাকে এদের মধ্যে। NaCl এ কি শুধুমাত্র হচ্ছে তড়িৎযোজী হচ্ছে বন্ধন থাকে। চলো দেখি পরের প্রশ্ন। আংশিক মূল পরজীবী হলো হচ্ছে কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, চন্দন গাছ। চন্দন গাছ। চন্দন গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের হচ্ছে খাদ্য নিজে হচ্ছে তৈরি করতে পারলেও জল ও খনিজ লবণের জন্য অন্য পোষক গাছের মূলের উপর কিন্তু নির্ভর করে, তাই একে আংশিক মূল পরজীবী কিন্তু বলা হয়। ঠিক আছে। আর বাঁশ কি? এটা হচ্ছে স্বভোজী হচ্ছে উদ্ভিদ। লালারসে উপস্থিত উৎসেচকটি হচ্ছে নাম কি? বলো। একবারে সহজ প্রশ্ন এটি। সঠিক উত্তর কি হবে? অপশন সি, টায়ালিন। এটি মানুষের মুখগ্রহরে হচ্ছে লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে উপস্থিত থাকে, যা শ্বেতসার বা কার্বোহাইড্রেট পরিবাহে কিন্তু সাহায্য করে। আর ট্রিপসিন আর ক্রাইমোট্রিপসিন এগুলো হচ্ছে অগ্নাশয় রসে, বুঝতে পেরেছো? অর্থাৎ প্যানক্রিয়াটিক জুস সেখানে কিন্তু এখানে থাকে। এটি প্রোটিন পরিবাহে কিন্তু অংশ নেয়। আর ইরেপসিন এটি আন্ত্রিক রসে হচ্ছে উপস্থিত থাকে। লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তা হলো কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, সিসমোন্যাস্টি। সিসমোন্যাস্টি স্পর্শ আঘাত বা কম্পনের তীব্রতার কারণে উদ্ভিদের অঙ্গের যে চলন হয় তাকে বলা হচ্ছে সিসমোন্যাস্টিক বা স্পর্শব্যাপ্তি চলন বলে। যেমন কি হয়, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে কিন্তু পাতাগুলি তৎক্ষণাৎ গুটিয়ে যায় বা বুঝে যায়। বুঝতে পেরেছো? আর নিকটিন্যাস্টি, এই নিকটিন্যাস্টি আলো ও তাপমাত্রা যৌথ প্রভাবে, ঠিক আছে, যেমন তেঁতুল বাবলা গাছের পাতার রাতে হচ্ছে কি হয় বুঝে যায় মানে কুঁকড়ে যায়।
আবার কিন্তু দিনের বেলা খুলে যায়। ফটোনাস্টিক আলোর তীব্রতার প্রভাবে ঘটে, যেমন হচ্ছে কি পদ্ম, সূর্যমুখী ফুল ফোটা, ঠিক আছে, যেমন আলো যেদিকে যায় তারাগুলো সেদিকে কিন্তু মুখ করে, এটা হচ্ছে ফটোনাস্টিক চলন। পরের প্রশ্ন দেখো, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে হয় কি হয় বলো? সঠিক উত্তর কি হবে? অপশান এ মিক্সিডিমা। ওকে, মিক্সিডিমা। প্রাপ্তবয়স্কদের দেহে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হলে এই রোগ হয়। এর ফলে মেটাবলিজম কমে যায় এবং ত্বক খসখসেও হচ্ছে ফোলা দেখায়। গ্রেভস বর্ণিত রোগ বা এক্স অপথ্যালমালিস মানে গলগণ্ড, এগুলি হচ্ছে কি থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণের ফলে কিন্তু হয় গলগণ্ড, ঠিক আছে। আর গলগণ্ড মেন যে গলগণ্ড, ঠিক আছে, এটি সাধারণত খাবারে আয়োডিনের অভাবে কিন্তু থাইরয়েড গ্রন্থি আকারে বড় হয়ে গেলে তখন সেটা ঘটে থাকে আর কি। বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হলো কোনটি বলো? একবারে সহজ প্রশ্ন এটি। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন বি অক্সিন। অক্সিন, কৃত্রিম অক্সিন, যেমন কি আই ডবল এ, আইবিএ এর পরীক্ষা আসে যে বলো যে একটা কৃত্রিম অক্সিনের উদাহরণ দাও। প্রয়োগ করে নিষেক ছাড়াই কিন্তু বীজহীন ফল কিন্তু উৎপাদন করা সম্ভব হয়। এই প্রক্রিয়াকে কি বলা হয়? পার্থনোকার্পি কিন্তু বলা হয়। যেমন বীজহীন টমেটো, লেবু এইসব। জিববেরেল উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি, মুকুলের হচ্ছে সুপ্ত যে অবস্থা সেই অবস্থাকে ভাঙতে সাহায্য করে। সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে হচ্ছে সাহায্য করে এবং পত্রমোচন অর্থাৎ পাতা ঝরে যাওয়া এটাকে হচ্ছে বিলম্বিত করে। আর ইথিলিন এটি একটি গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে কিন্তু সাহায্য করে। ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কারক কে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি রোনাল্ড রস। স্যার রোনাল্ড রস প্রমাণ করেছিলেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জীবাণু অর্থাৎ প্লাজমোডিয়াম এটা হচ্ছে বহন করে। এই আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান। ল্যামার্ক তিনি বিবর্তনবাদের বিখ্যাত অর্জিত বৈশিষ্ট্যের হচ্ছে বংশানুসরণ এই তত্ত্বের হচ্ছে তিনি প্রবক্তা। আর মেন্ডেল তাকে কি বলা হয়? বংশগতিবিদ্যার হচ্ছে জনক বলা হয়, ফাদার অফ জেনেটিক্স। আর দ্য ভ্রিস মানে ডি ভ্রিস তিনি হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি এই তত্ত্বের হচ্ছে তিনি প্রবক্তা। করটি স্নায়ুর সংখ্যা মানবদেহে কয়টি বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি হচ্ছে ১২ জোড়া, ঠিক আছে। মানুষের মস্তিষ্ক থেকে সরাসরি উৎপন্ন স্নায়ুর সংখ্যা হচ্ছে ১২ জোড়া বা ২৪টি করটি যে স্নায়ু রয়েছে। সুষুম্না স্নায়ু, মানুষের সুষুম্না স্নায়ু অর্থাৎ স্পাইনাল কর্ড এখানে হচ্ছে কটা রয়েছে? সেটা হচ্ছে ৩১ জোড়া, ঠিক আছে। ডেসডিমোনা এই নাটকের একটি চরিত্র কোন নাটকের বলো? আমি স্ট্যাটিক জিকে নিয়ে কিন্তু সুন্দর সুন্দর করে ক্লাস কিন্তু করিয়ে দেবো কয়েকটা। সঠিক উত্তর কি হবে? ওথেলো, দ্য মুর অফ ভেনিস। এটা কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী যে ট্র্যাজেডি নাটক, ঠিক আছে, সেই ওথেলোর প্রধান হচ্ছে নারী চরিত্র এবং ওথেলোর স্ত্রী সে হচ্ছে কে? ডেসডিমোনা। জগন্নাথ এর ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল বলো? সঠিক উত্তর কি হবে? অপশন সি অরুণ মুখোপাধ্যায়। বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কি হবে? অপশন সি রিয়েল মাদ্রিদ। শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে ৫৩তম ন্যাশনাল অ্যাওয়ার্ড কে জয় করেছেন? সঠিক উত্তর কি হবে? অপশন সি শ্রেয়া ঘোষাল। এটা তখনকার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? অপশন সি কানপুরে। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন কে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বার্নার্ড শো হলেন এই নাটকটির লেখক কোন নাটকটি বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ অ্যাডাম এই আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস অ্যান্ড দ্য ম্যান, ঠিক আছে। তিনি একজন হচ্ছে আইরিশ নাট্যকার। ওকে।
দেখো, সংযুক্তা পাণিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন সেটি হলো কোনটি বলো? এটা পরীক্ষায় আসে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, ওড়িশি। বাল মুরালী কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট, কোন ধরনের গান গাইতেন তিনি? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কর্ণাটকী হচ্ছে সঙ্গীত। বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস, বিখ্যাত উপন্যাস কি? প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এটি কার রচনা? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, জেন অস্টিনের লেখা। শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত, আমি বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, বাদ্যযন্ত্র বিভিন্ন লেখক তাদের মানে বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলি ইংরেজি এবং আমাদের ভারতীয় সব কিন্তু আমি করিয়ে দেবো। সঠিক উত্তর কি হবে? অপশান এ, সন্তুর বাদন। ঠিক আছে, রবিশঙ্কর সেতার বাদন, আমজাদ আলী খান হচ্ছে শরৎ বাদন এবং হরিপ্রসাদ চৌরসিয়া হচ্ছে বাঁশির জন্য কিন্তু বিখ্যাত। এগুলো পরীক্ষা আসে। অরণ্যের অধিকার এর রচয়িতা হলেন কে? সঠিক উত্তর কি হবে? অপশান এ, মহেশ্বেতা দেবী। ঠিক আছে, এটি বিরসা মুন্ডার জীবন ভিত্তিক একটি উপন্যাস। অন্যদিকে আশাপূর্ণা দেবীর হচ্ছে বিখ্যাত কিছু উপন্যাস হলো কি? সুবর্ণলতা, বকুল কথা এবং প্রথম প্রতিশ্রুতি। এটা আসে প্রথম প্রতিশ্রুতি। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক হলেন কে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, নীরজ চন্দ্র হচ্ছে চৌধুরী। ঠিক আছে, আর কে নারায়ণ তিনি লিখেছেন কি? মালগুড়ি ডেজ। ওকে, আর কে লক্ষণ একজন বিখ্যাত কার্টুনিস্ট ছিলেন। আর রাজমোহন গান্ধী তিনি রাজাজি এ লাইফ এই বইটি তিনি লিখেছিলেন। কি নাথবতী অনাথবধ এই নাটকটি পরিচালনা করেছিলেন কে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, শ্যামলী মিত্র। ঠিক আছে, কে হাল্লা বল এই নাটকটি রচনা করেছিলেন বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি হচ্ছে সফদর হাসমি। সাচ এ লং জার্নি এই বইটির লেখক হলেন কে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, রোহিন্টন হচ্ছে মিস্ত্রি। ভারতের প্রধান বিচারপতি হলেন কে বলো? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই কে আছে বর্তমানে বলো? এখানের মধ্যে কিন্তু উপরে হচ্ছে কোনোটাই নয়। তোমরা কমেন্টে জানাবে যে ভারতের বর্তমানে কততম, ঠিক আছে, তিনি কততম হচ্ছে সিজিআই, সেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, আর নাম কি? উইকি কি উইকিলিকসের প্রতিষ্ঠাতা হচ্ছে কে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, জুলিয়ান অ্যাজার। আবোল তাবোল এটি কার রচনা? একবারে সহজ প্রশ্ন এটি। সঠিক উত্তর কি হবে? অপশন বি, সুকুমার রায়। এই ছিল আজকের ক্লাসটি। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। ঠিক আছে, অলরেডি 6টা ক্লাস হয়ে গেল প্রিভিয়াস ইয়ারের জিকে থেকে। ঠিক আছে, ম্যাথেরও মনে হয় 5 থেকে 6টা ক্লাস হয়ে গেছে। প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো। ওকে, তারপরে আমি ডিটেলস ক্লাস কিন্তু করাবো এর সঙ্গে সঙ্গে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।